যে মুখে বাইরে আমার ঘর থেকে একটা মানুষ আমি বুঝতে পারলাম না। আমার ছোটটা আজকে আমি বুঝতে পারলাম না। আমার ছোটটা আমি আল্লাহকে সবসময় বলতাম যে আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিয়ামত যদি কিছু থাকে এই দুটা বাচ্চা আমার কাছে, আপনি আমাকে যেভাবে দিচ্ছেন আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার এই বাচ্চাগুলিকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করব। আমি বাবা মারা গেলে তুমি আমাদের জানাজাটা দিবা। আমার খুব ইচ্ছা ছিল যে আমার ছেলে একদিন মাওলানা হয়ে সে আমার জানাজাটা দিবে। ও কবে বাবা ঠিক আছে আমরা এরকম ভাবে ওরে বুঝাইতাম, ও বুঝতো। ছোট থেকে বড় হয়েছে, কখনো ওরে আমি এত আঘাত পেতে দেখি নাই। আমি খুব আলতো ভাবে ওরে পালছি। আমি গর্ববোধ করি, সত্যি কথা যেটা আমি যেটা কান্না করি সেটা হলো আমার ভালোবাসা। বাট এরকম একটা ছেলে আমি জন্ম দিতে পারছি, এটা আমি মা হিসেবে অনেক গর্ব করেছি। আমার সন্তান দেশের জন্য নিজের প্রাণ দিয়ে গেছে। এক একটা শহীদ পরিবারের সঙ্গে যখন কথা বলি তখন আবার নতুন করে ভারাক্রান্ত হয়ে পড়ি। তখন নতুন করে আবার কষ্টটা যেন বুকে মোচড় দিয়ে ওঠে। প্রিয় দর্শক, প্যানভিশন টেলিভিশনের আয়োজন লাল জুলাইয়ের গল্পে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শহীদ মেহেদী হাসান জুনায়েদ, আমাদের প্রিয় জুনায়েদের বাবা মায়ের পাশে বসে আছি, তাদের বাসায় এসেছি। আমরা জুনায়েদকে নিয়ে নানানভাবে আপনারা জেনেছেন। আজকে আমরা এই লাল জুলাইয়ের গল্পে আবারও জুনায়েদকে নতুনভাবে চিনে নেব। জুনায়েদ, যেই ছেলেটা তার এলাকার মসজিদে টানা 3 মাস কোনো ওয়াক্ত নামাজ মিস না করে মসজিদ কর্তৃপক্ষের কাছ থেকে একটা সাইকেল উপহার পেয়েছিল। এত ভালো একটা ছেলে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে কেমন আছেন এটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করি না আমি, কারণ আপনারা ভালো থাকার কথা নয়, আপনারা ভালো থাকতে পারেন না। আসলে প্রিয় সন্তান, একটাই ছেলে সন্তান আপনার, এবং ওর আর একজন বোন আছে। এই হচ্ছে 2টো সন্তান ছিল আপনার, মানে 2টো ফুল পাখি ছিল আপনাদের। একটা ফুল সেখান থেকে ঝরে গেছে 5 আগস্ট 2024 চানখারপুল, যেদিন হায়নার বা ফ্যাসিস্টের বাহিনীর গুলিতে আমাদের প্রিয় জুনায়েদ শহীদ হয়েছে। ঠিক সেই মুহূর্তটায় আপনি কোথায় ছিলেন? বাবা কোথায় ছিলেন? মা কি বাসায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? আপনি আন্দোলনে ছিলেন। আচ্ছা, সেই প্রসঙ্গে আসবো। আপনি কোথায় ছিলেন? আমি বাসায় ছিলাম সেদিন। খুব ভোরে, ও সকালবেলা অনেক ভোরে ওই ঘুমের থেকে উঠেছে, উঠে এখানে শুয়ে আছিল। এখানে যে আমরা যেখানে বসে আছি, আমি এখানেই বসে আছি। ওই এখানে শুয়ে শুয়ে একটি আকবরেরই একটা ছবি দেখতেছিল। আকবর কিভাবে যুদ্ধ করে, বেশিরভাগই ও যুদ্ধের ছবিগুলি দেখতো। আচ্ছা আচ্ছা। ওর মধ্যে ওরকম একটা চেতনা ছিল, দেশ প্রেম ছিল, দেশ ভালোবাসা ছিল। সবসময় এটাই বলতো যে বাবা আমি একজন যোদ্ধার মতো করতে চাই। আর সবসময় আমার রক্তের মধ্যে জানি কেমন একটা করে, আন্দোলন আন্দোলন একটা ভাব থাকে সবসময়। তো সেদিন 5ই আগস্টের খুব ভোরে ঘুমের থেকে উঠছে। আমি তবে জিজ্ঞেস করলাম যে এখানে আমি যখন আসলাম রুমে, যে বাবা তুমি এত সকালবেলা কেন টিভি দেখছো? তো বললো যে বাবা ভাল লাগতেছে না, আজকে মনটা কেমন জানি লাগতেছে। আচ্ছা। তো দেখতেছে। তো আমি জিজ্ঞেস করলাম বাবা আজকে কি তুমি রুটি খাবা, ভাজি দিয়ে রুটি খাবা, না হলে তুমি বাইরের থেকে রুটি আনো? তো ও আমাকে সকালবেলা বললো যে না বাবা আজকে আমি রুটি খাবো না, আজকে খুব ইচ্ছা করতেছে যে মার হাতে একটু ভাত খাবো। আচ্ছা। বলার পরে ও তো বললাম যে ঠিক আছে তোমার আম্মুকে তাহলে ডাক দে। কয় না বাবা একটু পরে ডাকো, আম্মু ঘুমাচ্ছে, পরে একটু ডাকো ওকে। তোর আম্মু ঘুম থেকে ওঠার পরে আম্মুরে বললো যে মা আমার তো প্রিয় রসুন ভর্তা, একটু রসুন ভর্তা করো আর একটু শুটকি ভর্তা বা ভর্তা করো, আজকে তোমার হাতে একটু খাবো। মাঝে মধ্যে এই আবদারটা করে যে ও রসুন ভর্তা দিয়ে একটু ভাত খাবে। ওর ভর্তাটা খুব, রসুন ভর্তাটা খুব প্রিয় ছিল। জি। তোমার মাকে আবদার করে, সেদিনও আবদার করছে মা আজকে তুমি নিজের হাতে খাওয়া দাও আমাকে।
তোরা ওর মা বললো যে ঠিক আছে, ওদের খাইতে চাইতেছে, ওদের 2টা সন্তানকেই ওরা, আমার মেয়েটাকেও খাওয়াই দিল, ওকেও খাওয়াই দিল, 2জনটা খাওয়াইলো। তখন বাজে ঠিক 11টা। ইমিডিয়েট টাইমে ওর কাছে একটা ফোন আসে যে আন্দোলনে ওখানে হচ্ছে, মতিঝিল আইডিয়াল কলেজে ওদের আন্দোলন হচ্ছে, মেয়ের কলেজে, আমার মেয়ের কলেজে। তো ওই ফোনটা পেয়ে ওরা বললো যে না, আজকে আর ঘরে বসে থাকবো না, সবাই বেরিয়ে যাবো, চল। তো ওর মেয়েকে নিয়ে মতিঝিল আইডিয়ালে ওরা একসাথেই বের হইলো। তখন বাজে 11টা। আচ্ছা, বের হইলো, বের হবে। তো এরকম এক ইন্ডিভিজুয়াল ও বললো যে আমি একটু বের হই, আমি একটু যাই, তোমরা এদিকে আসো সামনে। তো ওই মায়ের দিকে তাকায়, ওই ঠিক ওইখানে দরজার সামনে দাঁড়ায় ওই মায়ের সাথে একটা হাসি দিল, এটাই শেষ হাসি ওর। ওইখানে দরজা থেকে দাঁড়ায় একটা হাসি দেওয়ার পরে জি ও বললো যাই বা, আজকে কিন্তু বিজয় মিছিল হবে মা, বলে গেল। হ্যাঁ, আজকে 5ই আগস্ট, আজকে বিজয় মিছিল হবে। জি। আমি একটা কথা জানতাম না যে ও সবসময় এই করতো কি, একটা প্লাস্টিকের একটা ব্যাংক ছিল, জমানোর একটা ভাব ছিল। স্কুলের ধরেন টিফিনের টাকা একটু সংগ্রহ করতো, বা কেউ যদি সালামি টালামি ঈদের দিত, ওই টাকাগুলি ভাঙতো না সব। আচ্ছা আচ্ছা। খুব জমানোর একটা ইয়া ছিল। জি। তো ওই টাকাগুলি জমায় জমায় কি করতো, যখন একটা আমাদের কোরবানির ঈদ যখন আসতো, ওই একটা খাসি কিনতো সবসময়, আচ্ছা। কোরবানি দিত। তো বলতো যে বাবা, এই তো হুজুরদের দরকার পড়ে না, এটা তো আমরাই কোরবানি করতে পারি, আর এটাই উত্তম, নিজের হাতে নিজের কোরবানি দেওয়া, এটা তো উত্তম। তুমি দোয়াটা জানো? হ্যাঁ, দোয়াটা একটু ছোট্ট দোয়া একটা, তারপর তো আল্লাহ আকবার। তো ও বললো, পরে ওই এইবার ও প্রায় 6-7 হাজার টাকার মতো জমাইছিল, 5-6 হাজার টাকা, 6-7 হাজার না, 12 হাজার টাকার মতো, হ্যাঁ 12 হাজার টাকার মতো জমাইছিল। আর বাদ বাকিটা যদি বেশি হয় তাহলে আমি এটা দিয়ে দিতাম সবসময়। জি। তো এই টাকাটা আমি একদিন দেখি, ইমিডিয়েটলি আগে দেখি ওই টাকাটা নাই। তাহলে আমি মনে মনে চিন্তা করলাম, ও তো আমার কাছে কখনো 20 টাকার বেশি কখনো চায় না। 5 আগস্টের আগে, জুলাইয়ের কোনো একটা এটা দিন আগে, হ্যাঁ। আচ্ছা। তো আজকে টাকাটা নাই, তো আমি এটার কৌতূহলীভাবে আর জিজ্ঞেস করি না, যেহেতু ওর ব্যাংক এটা, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস, তো ওর মায়ের জিজ্ঞেস করলাম, আমি কিন্তু টাকা দেখি না, পেছনে কাটা, এই ব্যাংকটা কি কেউ হাতে পড়লো বা কেউ নিয়ে গেল? না, আমার তো মনে হইতেছে না। পরে ওর মা আবার একটু প্রেশার দেওয়ানোর পরে ওই বলে দিছে যে মা, আমি কিন্তু শুধু তোমাদের সাথে আজকেই বের হইতেছি না, আচ্ছা, আমি 1 জুলাই থেকেই কিন্তু আমার এই বেদনাটা মনের মধ্যে বাঁচতেছে। কেন বাঁচতেছে? যে মা, মেধাকে শূন্য করে দেওয়া হচ্ছে মা। আচ্ছা। এই দেশের মেধা, শিক্ষা ধ্বংস করে দেওয়া হইতেছে মা। ওর এই কথা শুনে আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম। আরে, আমার এতটুকু একটা বাচ্চা, সে মেধা নিয়ে চিন্তা করতেছে, আর এই আন্দোলনটা হচ্ছে আজকে মেধা নিয়ে, বৈষম্য আন্দোলন চলতেছে। জি জি। তো বলতেছে ওর আম্মারে যে মা, একটা প্রতিবন্ধী, একটা পাগল যদি সে গিয়ে আন্দোলনে শরিক হইতে পারে, তাহলে আমরা আর এইভাবে কেন বসে থাকবো ঘরের মধ্যে? আমাদের বসে থাকার তো দরকার না, আমরা তো স্টুডেন্ট, আমরা তো ঘরে বসে থাকতে পারি না। তো ওর আম্মা বুঝাইলো যে তুমি তো ছোট বাবা, তোমার বয়স মাত্র 14, যে ভাইয়ারা তোমার যাইতাছে এই সেই, মা আমি একটা এর মধ্যে একটা তোমারে না জানায় একটা কাজ করে ফেলছি। কাজটা হচ্ছে, যদি জিজ্ঞেস করার পরে বলে না, ভয়ে বলে না, মনে করে যে বাবার টাকাটা নিয়ে গেছি আমি। তার মা একটু প্রেশার দেওয়ার পরে ওই বলে দিছে যে মা, আমি এই 6,000, এই 10-12 হাজার টাকা যাই আছে, আমি ভাগে ভাগে ছাত্রদের গিয়ে বিস্কিট কিনা দিছি, কেক কিনা দিছি, পানির বোতল কিনা দিছি গিয়ে। তো ওর আম্মা বললো, এটা তো ভালো কাজ করছো তুমি, আমি কেন বকবো তোমাকে? তুমি ভাইয়াদের বিস্কিট কিনছো, পানি কিনছো, তুমি এতটুকু একটা বাচ্চা হয়ে যখন তুমি এতটুকু বড় একটা কাজ করেছো, তো ভালো কাজ। ও যে বলছে যে আমি স্টুডেন্টদের, ছাত্রদের সবাই খাওয়াইছি, এটা এই টাকাটা আমি এদিকে খরচ করে ফেলাইছি। ঠিক আছে, আমরা কিছু বলিনি। তো এই 5ই আগস্টে যখন এই যে বের হয়, তখন তো এই স্মৃতিটা এইভাবেই, যে ওই একটা হাসি দিল, বের হয়ে গেল, ওরাও বের হইলো, দুইজনে একসাথে ওই জায়গায় মিট করে 3 জন ওরা একসাথে বের হয়ে গেল। তুমি একটু বাসায় থাকো, আমরা যাই, ওইখানে যাইয়া আসতেছি। আচ্ছা। ছেলের ভয়ে বললো না আমাকে, আমি যে যাবো ভয় বলে না। তো ওরা বের হয়ে গেল, রাস্তা থেকে ওরা ডিভাইডেড হয়ে গেল। ডিভাইডেড হইলো, ওরা গেল মতিঝিল আইডিয়াল কলেজে গেল, আর আমার ছেলেটা বন্ধু নিয়ে সাথে করে কয়, না আজকে ঘরে বসে থাকার দিন না, আজকে বিজয় হবে, চল আমরা একটা রিক্সা দিয়ে আমরা 3 জন চলে যাই। ওরা এইখান থেকে একটা রিক্সা নেয়, আমাদের মুরব্বীরও বললো যে তোমার ছেলে রিক্সা নিয়ে বের হয়ে গেল, কই যাচ্ছে এটা তো আমি জানি না। পরে তো মনে করেন ইঞ্জিনিয়ারিং টাইম, আমার তখন বাজে 1:30 বাজে, 30 না 1:40 বাজে, তখন আমি নামাজ থেকে বের হয়েছি, জোহর নামাজ পড়ে আমি বের হয়েছি। জোহর নামাজটা পড়ে বের হয়ে ইন্ডিমিনিট টাইমে আমার শালা, আমার একটা শ্যালক ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে দুলা ভাই ও কোথায়? আচ্ছা। তো আমি বললাম ও তো
অবশ্যই নামাজে আসবে, ওই তো বাসায় এসে গোসল টোসল করে আবার জোহরে নামাজ পড়তে যাবো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। শুধু সাইকেলে না, কোরআন শরীফ, টুপি, তবজি, জায়নামাজ, খুব দামি দামি জিনিসগুলি পাইছে। 40 দিনের একটা আমাদের একটা কোর্স ছিল, যে 40 দিন যদি ইয়ের মধ্যে নামাজ পড়তে পারে তাহলে সে এই পুরস্কারটা পাবে। আচ্ছা, তো ইমাম সাহেব আমার সবসময় বলতো, আপনার ছেলে তো ফজর নামাজও পড়ে, এমনি এমনি পাবে, ও 5 ওয়াক্ত নামাজ তো এমনি পড়ে। আমি হাসতাম, আমি না ও ফার্স্ট পুরস্কারই পাইছে সেদিনকে, কারণ ওর নামাজ কখনো মিস হয় না। তো আমিও যাই সকালবেলা, একসাথে আমরা দুজন বের হয়ে যাই নামাজ পড়তে। তাই সেই হুজুরই একদিন বলল যে আপনি ইয়া করবেন, আপনার ছেলে তো ফার্স্ট হয়েছে। তা আমি তাই ঠিক আছে, আল্লাহ সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইয়া করছে আর কি। তো এই চাঙ্কারপুলে গিয়া ওইখানে ভাইয়াদের সাথে সংযোগ হয়ে কথা বইলা, এবং ও মিছিলের আগে ওইখানে একটা আগুন জ্বলতেছিল, আমার এখানে ভিডিও আছে, ওই আগুনটার মধ্যে ওই কাঠগুলি দিতেছে বারবার গিয়ে, আর আন্দোলনের মধ্যে সবার সাথে হাত তুলে প্রথম কাতারে ঠিক 1টা থেকে 1:30টার মধ্যে ওই গুলিটা খায় প্রথম। আচ্ছা, এখানে অনেক বাড়িওয়ালারা আমার ইয়ের মধ্যে সাক্ষী হয়েছে, তারা আমার ইয়েতে। তো এরা সবাই বলছে যে এই বাচ্চাটাকে, মানে খুব শিশু বাচ্চা, ওর মধ্যে যেই ইয়েটা দেখলাম, কি প্রতিবার কি মানে জাগ্রত ওর ভিতরে, যে না আমাদের দেশ আজকেই স্বাধীন করবো আমরা। আজকে শুনেছি যে প্রাইম মিনিস্টার চলে যাবে আজকে, আজকে ইয়ে করবো, মানে ওর মধ্যে যে ভাইয়া গো পিছনে রেখে ওই সামনে গিয়ে এরকম করতেছে, পুলিশদের বলতেছে আজকে আমরা ওই জায়গায় চলে যাবো, আমি বাধা দিতে পারবো না, সবাই আসতে বলতেছে, সবাই আসো। তো 1টা থেকে 1:30-এর মধ্যেই প্রথম গুলিটা এখানে ওর লাগে, এই যে মাথার মধ্যে এখানে লাগলে পিছন দিয়ে একদম ভোলা হয়ে বের হয়ে যায়, সাথে সাথে মাটিতে লুটায় পড়ে যায়। ইউনিভার্সিটির ছাত্ররা অনেক ধরাধরি করে তারা নিয়ে যেতে চাইছিল আপনার পিজি হাসপাতালে। মানে এই খবরটা আপনি পরে জেনেছেন? পরে জেনেছি, হ্যাঁ পরে জানার পরে। আপনি কয়টার দিকে জানলেন, কোন মারফতে? আমি জানলাম যখন আমি নামাজ পড়ে জোহরের নামাজটা পুরো বাইরেছি, তখনই আমার এই শালায় ফোন দিচ্ছে, ফোন দিয়ে বললো যে দুলা ভাই ওর একটু দেখেন তো আছে কিনা, ও একটা খবর আসলো কিন্তু এরকম ব্যাপার, পুরো ডিটেলস বলে নেই আমাকে, যে ওকে আগে খোঁজেন। তা আমি পাগলের মতো মাঠে খুঁজতেছি, অনেক সময় খেলাধুলা করে, আবার সময় মতো আইসা পড়ে, গোসল টোসল করে আবার নামাজ পড়তে বের হয়। তখনও জানেন না যে ও চাঙ্কারপুলে চলে গেছে, আমি জানি না। পরে আমার শালা বললো যে, পরে আবার ফোন আসলো, আর দ্বিতীয়বারে যে ফোনটা আসলো বললো যে আপনি একটু খেয়াল করেন, ও এখানে নাই মনে হয়, আমি শুনছি গুলি খেয়েছে। পাগলের মতো চিৎকার করে কান্না করতেছে আর দৌড়াইতেছে, আমি সবাই বলতেছে যে ভাইয়ের কি হইলো হঠাৎ করে, ভাই এরকম করতেছে কেন, অস্থির হয়ে গেছে। পরে দৌড়াদৌড়ি করে, এর মধ্যে ওইখানে যেই ঘটনা হচ্ছে, ওরা চিকিৎসা ঠিক মতো ইয়া করে নাই, ওরা যেই চিকিৎসাটা করছে তাড়াতাড়ি নিয়ে যান, না হইলে লাশ বেওয়ারিশ হিসাবে গণ্য হবে, নাহলে বুড়িয়াঙ্গায় ফালাই দিব, নাহলে যে কোনো জায়গায় ইয়া করে দিব, তাড়াতাড়ি নিয়ে যান। তারা খুব খারাপ ব্যবহার করছে, যে প্রাইম মিনিস্টারের নির্দেশ আছে যে এটা ওইভাবে রাখা যাবে না, নিয়ে যান, নাহলে আমরা এগুলি এখানে ইয়া করবো না, নাহলে ওয়ার আঞ্জুমানে দিয়ে দিব, নাহলে বুড়িয়াঙ্গায় ফেলাই দিব। খুব খারাপ ব্যবহার করছে ওরা আমাদের সাথে। তো যাই হোক, ওইখানে যারা কোনো ইয়ারা ছিল, যারা সাক্ষীগণ ছিল, যারা ইয়ারা ছিল, তারা খুব চেষ্টা করে যে ডেথ সার্টিফিকেটটা আনতে পারছে। এরকম অনেক শহীদই তারা আনতে পারে না, এদের কষ্ট এখনো তারা ভুগতেছে, এর জন্য অনেকে লাশ পায় নাই। যাকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার ছেলের লাশটা আমরা পাইছি। তো এই স্টুডেন্টরা খুব অ্যাক্টিভভাবে, যারা পিজিতে নিয়ে গেছিল, পিজিতে নিতে চাইছিল, পুলিশের বাধার মুখে পড়ে যে না ঢাকা মেডিকেল নিতে চাইছে, ঢাকা মেডিকেল পিজি নিতে ঢাকা মেডিকেল করতে গেছে। পরে বাধার সম্মুখীন হয়েছে মতো, তখন আবার ব্যাক করে গিয়া আপনার চাঙ্কারপুলের থেকে ব্যাক করে, ওইখান থেকে ব্যাক করে গিয়ে আবার মিটফোর্ডে চলে গেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ আর কি, মিটফোর্ডে। তো ওইখানে গিয়ে তার এই ধরনের ব্যবহার আমরা আশা করিনি, যেটা সেটা হয়তো হয়েছে, হয়তো খুব কটাক্ষ ভাষায় কথা বলছে, তারা খারাপ ভাষায় কথা বলছে। তো বন্ধুও একটা ছিল পাশে, যে আমি চিনি, আমার পাশের বাড়িতে, শিগগিরই নিয়ে যাও তাহলে। পরে ছাত্ররা বলছে যে ঠিক আছে, আপনার ব্যবহার ঠিক হলো না, কিন্তু এটা ঠিক আছে, ওকে, না এটা নির্দেশ আছে, যান আপনারা এখন আর ইয়া দেখাইতে আসেন না। ছাত্ররা এসে ধরাধরি মেরে ফেলছে তো বটেই, এবং সেই লাশও যেন কেউ না পায়, সেটাও নির্দেশনা ছিল যে লাশ হয়তো ফেলে দিবেন, আর গুম করে ফেলবে, পোড়ায় ফেলবে, এরকম অনেক লাশ তো পোড়ায় ফেলছে, আমরা সেসব ছবি পেয়েছি। পরে সেই লাশটা ওইখান থেকে নিয়ে আসে ছাত্রদের সহযোগিতায়, ছাত্র ভাইদের সহযোগিতায়। আপনার কাছে খবরটা কখন গেল? আমি তো মনে করেন, আমরা তো সকালবেলা প্ল্যান করছি যে আজকে আমরা বের হব। আমি চিন্তা করলাম যে আজকে 3-4 দিন ধরে আমার ছেলে মানে নামাজের কথা বলে বলে
সে নামাজ পড়তে যেতেছে, এটা বলে সে নামাজে যায়, অথচ ও আন্দোলনে যায় শরীক হইতেছে। মানে জোহরের নামাজের সময় হ্যাঁ হ্যাঁ, ওর প্রত্যেকটা মানে স্কুল ফ্রেন্ডের থেকে জানা যে মানে আমার সাথে তো শেয়ার করতেছে না, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতেছে। তোর ফ্রেন্ডরা বললো যে আন্টি ও কিন্তু কয়েকদিন আন্দোলনে গেছে, একদিন মতিঝিলে গেছে, একদিন আপনার সায়দাবাদ থেকে মিছিল গেছে, ওইখানে যায় অ্যাটেন্ড করছে। পরে আমরা না করতেছিলাম যে তুমি অ্যাটেন্ড করো না, আর তোমার আম্মুর একটা ছেলে কিছু হয়ে গেলে। তারপরে ও বলতেছে কি যে আসলে আমি ঘরে থাকতে পারতেছি না, আমার এত খারাপ লাগতেছে, আমি ছোট মানুষের তো কি হয়েছে, কিন্তু আমার বাইরে দেখো আমাদের চোখের সামনে আমার ভাইদের বোনদের কত ইয়া করতেছে, তো আমার তরফ থেকে যদি আমি কোনো একটা ভাইরে হেল্প করতে পারি, বোনরে হেল্প করতে পারি, এটা কতটা ভালো না। তো এরকম করে ফ্রেন্ডদের সাথে ইয়া করতো। তারপরে ওদেরও বলতো যে আমি বাইরে যাই যে ওদের আমি কিছু মানে ওর বোনদের সাথে এটা ডিসকাস করতেছে যে আপু কীভাবে হেল্প করতে পারি। তা ওর বোন বলছে কি ভাইয়া তুমি তো ছোটো মানুষ, তাহলে একটা কাজ করি, তুমি আর আমার টাকা মিলে আমরা পানি বিস্কিট কেক এগুলি দিতে পারি, ভাইয়ারা এত খাটে সারাদিন। তো এটা বলছে পরে। তারপরে আপনার 5ই আগস্টের দিন আমার সকালবেলা বলতেছিল যে এরকম আম্মু আমরা আন্দোলনে যাবো আজকে, আমি আর আপু। তারপর আমি বললাম যে আমার এতটুকু ছোটো ছোটো 2টা বাচ্চা বের হয়ে যেতেছে আন্দোলনে, আর আমি মা হয়ে কীভাবে ঘরে বসে থাকি। তারপর আমি বললাম কি যে বাবা একটা কাজ করি, আমি একটু হালকা পাতলা কিছু ঘরে কাজ গুছাই, তারপর চলো তুমি আমি আর ইয়ে যাই। আম্মু বাবা তো যেতে দিবে না এটা বলতেছে, যে বাবাকে বলবো না, আমরা 3জনই চলে যাবো। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি বোরকা পড়তেছিলাম, ও আবার বের হইতেছে দরজার সামনে দাঁড়ায়, আমার এই সাথে একটা হাসি দিল, অনেক সুন্দর একটা হাসি দিল। আর ওরে যে ওই মুহূর্তে এতটা সুন্দর লাগতেছিল, মানে আমার কাছে মনে হইতেছে যে আমার একটা বিজয়ী ছেলে, বাট এখন মনে হয় ওই দিন আমার কাছে হয়তো বিজয়টা না হইলে হয়তো এই জিনিসটা মনে হইতো না, কিন্তু ওই দিন আমার কাছে মনে হইতেছে আমার ছেলে বিজয়ের জন্য আজকে ঘর থেকে বের। তারপরে আমরা বের হইলাম, বের হয়েছে পরে ও একটা টি শার্ট পরছে, সাদা একটা টি শার্ট পরে এসে। তারপরে আমার কাছে মানে মনের ভিতরে জানি কেমন লাগতেছিল যে আজকে ওরা এত সুন্দর লাগতেছে কেন, আজকে অনেক অনেক আলাদা মনে হইতেছে। তারপরে আমি কি করছি, ওটা আমি বললাম কি বাবা সাদা শার্ট পরলা কেন আজকে, বলে কি যে এমনি এমন আজকে এটা পরতে মন চেতেছে। মানে ও সবসময় ওরে আমি এত সুন্দর সুন্দর মানে টি শার্ট কিনে দিই, ও যেটা পরে ওটাই ভালো লাগে। ফ্রেন্ডরা বলবে যে তোর আমার চয়েসগুলো অনেক সুন্দর, তোর তুই যখন বেরোস একটা করে নতুন টি শার্ট পরোস। পরে ও ওটা পরছে, পরে কি আমার তুমি এটা অনেক শখ করে কিনে দিচ্ছ না, এটার জন্য এটা পরে যাইতেছি। তা আমি আবার কি করতেছি, আমি বাবা এটা খুলে যা, আজকে জানি আমার কেমন জানি লাগতেছে, মনে হইতেছে যে বলে কি কেন কী হয়েছে, আমি বলছি না এমনি খুলে আমি আবার অন্য একটা টি শার্ট, আরেকটা টি শার্ট আছে যেটা পরছে, এটা নতুন একটা টি শার্ট আলমারিতে বের করে ওটা পরাইছি। পরে আমি বলছি তুমি বাইরে যায় দাঁড়াও, আমি বোরকা পরে আসতেছি, না অ্যাশ কালার, এটা অ্যাশ কালার ছিল। পরে আমি বলছি তুমি বাইরে যায় দাঁড়াও, আমি বোরকা পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তা আমি আমার মেয়ে ওইরকম পরিপাটি হয়ে টাকা নিয়ে তারপর আমরা চলে গেলাম বের হয়ে দেখি কি ও নাই। ও আমার আবার বলে গেলো যে আম্মু আমি একটা ফ্রেন্ড নিয়ে যাই, তুমি আপুর সাথে থাকবা, আমি একা একা থাকবো, আমি একটা ফ্রেন্ড, কেউ যাবে দেখো, কোনো ফ্রেন্ড যদি যায় আমাদের সাথে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা বের হইলাম দেখি বাইরে একটু ঘুরা বৃষ্টি পড়তেছে। তো বের হয়ে আমি ওটা খুঁজতেছি, কিন্তু আমি যখন বাসার থেকে বের হয়েছি তখন থেকে আমার ভিতরে মানে হার্টবিট বেড়ে গেছে, এরকম কেমন জানি লাগতেছে আমার, আমি বুঝতে পারতেছি না। তা আমি ভাবতেছি আমি হয়তো রোজা রাখছি, সোমবারে রোজা রাখি তো আমি রোজা রাখছি, হয়তো আমার কাছে একটু উইকনেস লাগতেছে। তারপরে বের হওয়ার পরে আমি ওরে খুঁজতেছি, দেখতেছি যে বাইরে নাই। আমি তারপরে একটা রিক্সা নিলাম, আমি ভাবলাম যে বাচ্চা মানুষ হয়তো যাবে না, ফ্রেন্ডরা বলছে যাবো না, তাহলে মানে ও যাবে না। তা আমি নিশ্চিন্তে যে ওরা বাবা যখন বাসায় আছে তাহলে ও একটু ঘুরে টুরে বাসায় এসে পড়বে। আমি আন্দোলনে শরিক হই। তারপরে ওইখানে আমি অনেকক্ষণ আন্দোলনে ছিলাম, ওইখানকার মতিঝিল এরিয়া থেকে। হ্যাঁ, কিন্তু আমাকে এইখান থেকে কোনো পুলিশ আমার মতিঝিলে যেতে দিতেছে না, মানে বারবার রাস্তায় আটকাইতেছে। হ্যাঁ, তো আমার মুখ দিয়ে বারবার এই কথাটাই বেরোতেছে যে বলে কোথায় যাবেন, আমি বলছি যে আমি তো যদি বলি যে আন্দোলন যাবো তাহলে তো আমাকে ব্যাক করতে আসতে হবে, আর আমি যেহেতু বের হয়েছি আন্দোলন জন্য আমি আন্দোলনে পৌঁছাবই। তো আমি বললাম কি যে আমি আমার এক খুব আত্মীয় মানে মারা গেছে কাছের একজন মানুষ, আমি ওরে দেখতে যেতেছি। পরে এটা বলতেছি, ওনারা আমার ছেড়ে দিতেছে, আমি সামনে যেতেছি। তো এরকম করতে করতে আমার হঠাৎ রাস্তার মাঝপথে অনেকগুলি পুলিশ আটকাইছে আমার রিক্সাটা। পরে আমি নাম দাঁড়াইছে, কোথায় যাবেন, আমি বললাম যে একটু সামনে যাব। বলে কি আন্দোলন যাচ্ছেন, আমি বলছি না আমাদের কাছে তো কিছু নাই, আমি আন্দোলনে কেন যাবো, আমি আমার একটা রিলেটিভ মারা গেছে, আমি ওনার কাছে বাসা যাচ্ছি। কোথায় বাসা, মানে অনেক খুব জিয়ারও করতেছে আমাকে। তা ওনারা যেভাবে আমাকে প্রশ্ন করতেছে আমি একটা মিনিটের জন্য ভয় পাইনি, কারণ আমি আজকে আন্দোলনে বের হয়েছি, আমি আজকে আন্দোলনে যাবই। অনেকে আছে না যে পুলিশের ভয়ে চোটে ঘাবড়ায় যায়, বাট আমি ওরকম মানা, আমি আমার সন্তান নিয়ে বের হয়েছি আজকে এই জায়গায়।
তারপর আমরা দুজন ডিভাইড হয়ে গেলাম, ও চলে গেল, জুনাইদ চলে গেল তার বন্ধুদের সাথে আপনার ওই যে চাঙ্গারপুর, হ্যাঁ, আর আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম। পরে ওইখানে অনেকক্ষণ যাবৎ আমি মিছিলে আসি, কিন্তু তারপরও মনের ভিতরে একটা খটকা লাগতেছে যে ছেলেটারে নিয়ে আসতে পারলাম না কেন, আমার সাথে থাকতো। আমার কাছে মনে হতেছে আমার 2টা বাচ্চা আমার কাছে সেফ, কারণ আমার বাচ্চা আমার আল্লাহর দেওয়ার নিয়ামত। আল্লাহ আমাকে যখন আমার এই 2টা বাচ্চা দিয়েছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি আল্লাহরে সবসময় বলতাম যে আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিয়ামত যদি কিছু থাকে, এই 2টা বাচ্চা আমার কাছে আপনি আমাকে যেভাবে দিচ্ছেন, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার এই বাচ্চাগুলিরে মানুষের মতো মানুষ করার চেষ্টা করব, ভালো শিক্ষা দিব, কোরআনে হাফেজ বানাবো। আমার খুব ইচ্ছা আমার এই ছোটো বাচ্চাটার আমি কোরআনে হাফেজ বানাবো। ও খুব মেহনতি ছিল, খুব পরিশ্রমী ছিল, পড়াশোনায় মনোযোগী হইতো। তারপরে আমি ওরে যেভাবে বলতাম বাবা এইভাবে এভাবে ধাপে ধাপে আগাতে হবে, ওইটাই করতো। তারপর আমার স্বপ্ন পূরণের জন্য, মা তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন কীভাবে জানো? তুমি একজন কোরআনে হাফেজ হও, যখন রমজান আসবে তখন তুমি সামনে দাঁড়াবা, তোমার বাবা পিছে দাঁড়াবে, তুমি তারাবি পড়াবা। ইভেন্টে যে ইসের মধ্যে, ওই যে করোনার মধ্যে আমাদের সবাই তারাবি পড়াইছে, ও সামনে দাঁড়াইছে, আমরা সামনে দাঁড়াইছি, পড়াইছে। তারপরে আমার খুব ইচ্ছা, আমি বাবা মারা গেলে তুমি আমাদের জানাজাটা দিবা। আমার খুব ইচ্ছা ছিল যে আমার ছেলে একদিন মাওলানা হয়ে সে আমার জানাজাটা দিবে, এগুলো আবার ঠিক আছে। খুব আমরা এরকম ভাবে ওরে বুঝাইতাম, ও বুঝতো, পড়াশোনার মধ্যে মনোযোগ দিত। আমি মারা গেলে আবার কবরে তুমি মাটি দিবে, আমরা একটা সৎ ছেলে। তো এই ভাই আমি আমার এই আল্লাহর দেওয়ার নিয়ামতগুলির আমি খুব সুন্দরভাবে বড় করতেছিলাম। আচার ব্যবহার নম্র ভদ্র, মানে আমার এই এলাকার মধ্যে সবাই বলবে যে জামাল ভাইয়ের ছেলে মেয়েগুলি অনেক ভদ্র, তার ওয়াইফ তাদের বাচ্চাদের পিছে এত খাটে, এইভাবে মানুষ করতেছে, এরকম একটা ছেলে পাওয়া যায় না, মেয়ে পাওয়া যায় না এই যুগে। কিন্তু দেখেন বাবা মার কথার অবাধ্য হয় না, কোথাও বের হবে না, আড্ডা চাড্ডা নাই, কোনো কিছু নাই। আমাদের কথা ছাড়া কখনো কোথাও যেত না। আমি মিছিলেই ছিলাম, ছিল ধর্মপ্রাণ ছিল। পরে মিছিল, হ্যাঁ, ছোটবেলা থেকে খুব নামাজি ছিল। তারপর আবার আপনার কেউ যদি মারা যেত, ওরা তো আমি সবসময় মানে মসজিদে গেলে আমি ওরা সুন্দর পাঞ্জাবি পরাইতাম, ইস্ত্রি করে সুন্দরভাবে ওরা গেট আপ দিয়ে তারপর মসজিদে পাঠাইতাম। সে আল্লাহর ঘরে যাবা তো সুন্দর করে যেতে হয়, এভাবে যে একটা শার্ট পরলাম একটা প্যান্ট পরলাম তুলে গেলাম এরকম না, নামাজ পড়তে গেলে ওরকমভাবে সুন্দরভাবে যাতে আল্লাহ খুশি হয় তোমার পোশাক দেখে, তো ওইভাবে পড়তাম। একটা মানুষ মারা গেলে ওরা যদি আমি সাদা পাঞ্জাবি পায়জামা পরে দিতাম, আসার পরে দেখতাম কি মাটি টাটি লাগাইছে, বাবা এত মাটি কেন? আমার আজকে তো আমি একটু ইসে গেছিলাম, কবরস্থান গেছিলাম, জানো অমুকে মারা গেছে, আমি ধরছি কবরের নামানের করছি, ওইখানে একটু মাটি টাটি ছিল ভরছে। ইটস ওকে, হচ্ছে ভালো কাজ এগুলি আমি চাই তুমি এরকম ছোটোবেলার থেকে দায়িত্ববান হও। তারপরে যাওয়ার আগে আবার আমার বাজার করে দিয়ে গেল সকালবেলা। হ্যাঁ, ওই দিনই সকালবেলা আমার জিজ্ঞেস করতেছে আমার তোমার কিছু লাগবে, আমি একটু বাইরে যেতেছি এই ভোরবেলা। পরে আমি বললাম কি যে আমার এইটা লাগবে। ও আমি বাজারে যাস না বাবা, আজকে তো রাস্তাঘাট ভালো না, আমার এই কাছের থেকে কিছু আইনা দিয়ে। তারপর আমার যা যা লাগে ও সব আনছে, হয়েছে। হ্যাঁ, তারপর আমার বললো কি আম্মা আমার একটু ভাত খাওয়াই দিও, আমার ক্ষুধা লাগছে। কি দিয়ে খাবা? আমার একটা রসুন, ওর আবার একটা রসুন ভর্তা অনেক পছন্দ ছিল, আমি ওই ভর্তাটা করো, বেশি করে করবো, আমি যাতে পেট ভরে খাই। তা আমি না অনেকগুলি ভর্তা করছি, করার পরে দেখি কি 1 প্লেট খাই, আরেক প্লেট আছে, আরেক প্লেট খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে। পরে ওরে আমি খাওয়াইতেছি, ও খুব রিকোয়েস্ট করতেছে আম্মু প্লিজ আজকে চলো আমরা বের হই, নাহলে সারাটা জীবন আমরা মানে নিজের কাছে অপরাধী মনে হবে যে স্টুডেন্ট হিসেবে আমরা কিছু করতে পারলাম না। তা আমি মা হিসেবে চিন্তা করতেছি আমার এতটুকু বাচ্চার ভিতরে এই ইয়াটা আসছে যে স্টুডেন্ট হিসেবে সে নিজের কাছে অপরাধী হয়ে যেতে, তাহলে আমি মা হয়ে কিভাবে ঘরে বসে থাকি? পরে আমরা এতটুকু বাচ্চারে বলছি আবার সন্তানটা আমরা সেভাবেই সাপোর্ট করতো। কখন আমরা একা ছাড়তো না, যে নানু বাসা যায় বা রেখে যায় আমি যাই, মানে আমরা খুব প্রোটেক্ট করতো। বৃষ্টি বাদল হইলে আমার আম্মা যদি পড়ে যায় অনেক প্রোটেক্ট করতো, করতো, মানে সারাক্ষণ ওই আমার সাথে খুনসুটি হাসি দুষ্টামি। আমি রাগ করলে পা ধরে বসে থাকতো। কোনো একটা যদি মনে করেন দেখা গেছে একটু সময় বাসায় টাইম মতো আসতো না, আমি ওটা বলতাম কি যে বাবা আমার কিন্তু অনেক টেনশন লাগে, তুই নামাজ পড়তে গেলে আমি বাইরে দাঁড়ায় থাকি যে আমার ছেলেটা আসতেছে না কেন, মসজিদ থেকে মসজিদ আবার পুকুরের ওই পাড়ে না আসলে আমি বাইরে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকি, আমার ছেলেটা আসে না কেন, মানে চিন্তার অনেক অস্থির লাগে। পরে আমার বলে কি আমি বড় হয়েছি না মা, এখন বড় হয়েছে না, আমার দিকে আর টেনশন করবা না,
আমি এখন বড় হইতেছি না, তো আমি না টেনশন করি না, তারপরে তুমি আমার একটা ছেলে, তো আমার না অনেক টেনশন লাগে, তুমি আমার না বললে কোনো সময় যাবা না। তো আন্দোলনও যে 3-4 দিন গেছে, বলে নেই, বলে কি আম্মু আমি তো ঢুকি নাই, মানে মিছিলিবিতে ঢুকি নাই, আমি বাইরের থেকেই ভাইয়াদের হাতে হাতে দিয়ে চলে আসছি, কারণ আমার মাথায় একটা জিনিস আছে, আমার মা টেনশন করবে, আমি যদি এখানে বেশি সময় দিই আমার মারে ভুলে আসিনি। তো ওই দিন বলার পরে ওই এত খুশি হয়েছে যে আমার মা আজকে আমাকে, হ্যাঁ আমার মা আজকে আমাকে অনুমতি দিচ্ছে, হ্যাঁ মা নিজে যাচ্ছে। তারপরে মিছিলে অনেকক্ষণ ছিলাম, থাকতেছি, আর আমার মানে আমার এমন অস্থির লাগতেছে। হ্যাঁ, সাথে আপনার মেয়ে আছে। তো আমি চিন্তা করতেছি যে আমার বাচ্চাগুলিরে, যতগুলি বাচ্চা আমাদের পিছনে মানে আমাদের ওই ইয়ের মধ্যে ছিল, আমি চিন্তা করছি যে আমি তো মা, আমি খুব ধোয়া দুরস পড়তেছি, আর আল্লাহকে বলতেছিলাম যে আল্লাহ আজকে আর কোনো ছেলের শরীরে যাতে একটা কোনো গুলি না লাগে, আল্লাহ যদি 2-1টা গুলি লাগে আমার শরীরে দিও, কিন্তু আমার এই বাচ্চাগুলিরে যাতে আমরা সেভ করতে পারি। এই ভাই আমি বের হয়েছি যে অ্যাটলিস্ট কোনো না কোনো বাচ্চারাতে যদি বাঁচাতে পারি, এরকম করে বের হয়েছি যে আজকে যা হয় হবে। পরে গেছি, পরে এখন অনেকগুলি কল আসতেছে, আমি এই মিছিলের মধ্যে শুনতেছি না যে আমার যে কল আসছে, হঠাৎ করে মোবাইলটা ব্যাগেতে বের করে দেখি কি প্রায় 15-16টার মতো কল, তাও আমার সব বাবার বাড়ির থেকে। বাবার বাড়ির থেকে কল আসতেছে যে এত, আমি ভাবছি আমার মা তো হার্টের রুগী, হয়তো আমার মার কিছু হয়েছে মনে হয়। আমি ফোন ব্যাক করছি, কি হচ্ছে এতটি ফোন দিছো, কি ব্যাপার? বলছে যে জুনাইদ কই। আমি আবার ওরে বাসায় মুস্তাকিম ডাকি, খুব আদর করে মুস্তাকিম ডাকি। বলছে মুস্তাকিম কই? বলে কি আমি বললাম কি মুস্তাকিম তো বাসায়। বলে ভাইয়া, ছোটো ভাই বলতেছে তুমি শিওর মুস্তাকিম বাসায়? আমি বলছি এই টাইমে তো বাসায় থাকে, ওর বাবার সাথে নামাজে যায়। কেন কি হয়েছে? বলে আপা একটু দেখ না ও কই। আমি তো বাইরে আসি। আচ্ছা ঠিক আছে। আমিও চারো সাইডে কল লাগানোর চেষ্টা করতেছি, ওর বাবারে কল দিতেছে, ওর বাবাও কল ধরতেছে না, বাসায় কল দিতেছি, এরা তো এখানে ওরে নিয়ে লাশ নিয়ে ব্যস্ত, কেউ ধরতেছে না। পরে বারবার এই আমার তো 5 ভাই আমার ফোন দিতেছে, তুমি কই, তুমি আজকে বাইরে কেন, এরকম করে আমার বলতেছিল। তা আমি বলছি আমি বাইরে আছি, একটু কাজে আছি। এখন ছোটো ভাই বলতেছে আপা বাসায়, খুব বাসায়, কি হয়েছে? মুস্তাকিম মাথায় আঘাত পাইছে, এটা বলছে। আঘাত পাইছে এই কথাটা শুনে আমি একটা মুহূর্তে ওইখানে দাঁড়াই নিয়ে আমার হাত পা মানে শক্ত হয়ে যেতেছে, আমি হাঁটতে পারতেছি না। ওইখানে একটা রিস্কা পাইতেছি না, আমি পাগলের মতো এদিক থেকে এদিক ছুটতেছি, এদিক থেকে এদিক, একটা রিস্কা নেই। আর কোন জায়গায় যে আমি আসছি আমি নিজেও জানতেছি না, মানে মিছিলের মধ্যে না কোনো রাস্তা আমি করতে পারতেছি না যে আমি কোন রাস্তাটার মধ্যে দাঁড়ায় আছি। পরে এক গল্লির মধ্যে আমি গেছি, যাই একটা রিস্কা পেয়েছি, ওনারা বলতেছি ভাই আমার একটু বাসায় পৌঁছায় দেন। আমি এখন কই আছি আমি নিজেও জানতেছি না, আমার ছেলেটার নাকি মাথায় আঘাত পেয়েছে। তো রিস্কালা বলছে উঠেন, উঠে বলছে কি আপা সব জায়গা থেকে রাস্তা ব্লক করে রাখছে পুলিশরা, কোনোখান থেকে যাইতেছে, যে কোনো দিক দিয়ে হইলো আমার একটু বাসায় পৌঁছে। তারপর যখন বাসায় আসছি, আসার পরে আমার বাসায় যে পুকুর পাড়টা, এই পুকুরের ওই পাড়ে আমার রিস্কা নামাই দিছে। পরে আমি তখনও জানি না ছেলেটার যে গুলি লাগছে, দেখি পুরা পুকুর পাড়টা মানুষ দিয়ে ভরে গেছে। আমি খালি তাকাইতেছি যে কোন বাসায় মানুষের কি হইলো, কোন বাসায় মানুষ মারা গেল। একটা মারা গেলে 2 বাসায় আপনার সন্তানের জন্য যে এত মানুষ আসছে তখনও আপনি আমি ওই সময় বিশ্বাস করতে পারতেছেন না বা হ্যাঁ নিতে পারতেছিলেন না। পরে আমি করছি কি ওই পারে নেমে গেছি, রিস্কালারে বলতেছে যে যাওয়া যাইব না, অনেক মানুষ ভিড়, তুমি এখানে নামাই দাও। তো আমি তো মা, আমার ভিতর তো অস্থিরতা বেড়ে গেছে যে আমার ছেলেটা, আমি বুঝতেই পারিনি আমার ছেলেটা যে মারা গেছে। মানে বলছে যে মাথায় আঘাত পাইছে। তো আমি ওইখান থেকে অনেক দৌড়ে আসার চেষ্টা করতেছি, লোকগুলির ধাক্কায় টাক্কায় সরে, তো আইসা দেখি কি আমার গেটের তালা লাগানো। তো এইখানে আমি একটা নিঃশ্বাস নিচ্ছি যে অ্যাটলিস্ট আমার বাচ্চা কি বাসায় কিছু হয় নাই, যদি বাসায় কিছু হইতো বাড়ি ভরা মানুষ থাকতো। তালা লাগানো, আমি তালা বাড়ি দিতেছি, কেউ খুলতেছে না। পরে আমার বাসুর আসছে, ও আইসা তাড়াতাড়ি করে খুলছে, জিজ্ঞেস করছে তুমি কই গেছিলাম? বললাম যে ভাই আমি একটু বাইরে ছিলাম। জলদি বাসায় ঢুকছে, ঢোকার পরে আমার বড় বাসুর আছে, বড় বাসুরের ঘরে ওরা শোয়ায় রাখছে। তখন আমি জানি না আমার ছেলেটা মারা গেছে, মানুষজন ঘরে ভরা। আমি ভাবছি হয়তো মাথায় আঘাত পাইছে, ও মনে হয় সেন্সলেস হয়ে গেছে। তারপরে আমি সবাই ওই সরায় টরায় ঘরে ঢুকছি, ঢোকার পরে দেখি ও শুয়ে রয়েছে। তা আমি একটা চিৎকার দিয়ে বলতেছি ব্যাপারে কি হইলো তোর? ছোটোর থেকে বড় হয়েছে, কখনো ওরে আমি এত আঘাত পাইতে দেখি নাই, আমি খুব আলতু ভাবে ওরে পালছি।
পরে আমি ওরে হাতাইতেছি, ওর মাথায় যখন আমি দেখলাম যে কোন জায়গায় ব্যথাটা পাইছে, আমি পাগলের মতো ওরে দেখতেছি। মাথার পিছনে যখন হাত দিছি দেখি আমার পুরো হাত এত রক্তে লাল হয়ে গেছে। তখন আমি জানি ও মাথায় আঘাত পাইছে, ও মারা যায় নাই। তো একটু পরে দেখি কি ওর চাচুরা এসে বলতেছে ওরে গোসল করাইতে নিয়ে যাবে। গোসল করাবে কেন আমার ছেলেটারে, তো মাথায় আঘাত পাইছে, ঘুমাইতেছে, ওরা কেন গোসল করাবে? পরে আমার যায় আমার বড় ভাই আসছে, এসে আমরা হাত দিয়ে ধরে আমার বুকে জড়াই নিয়েছি। তুই তো নাই, কিন্তু এটা কোনো কথা ও নাই বুকে, আমি তো এমন কোনো কিছু করি না, আর এইভাবে গুলি করে মেরে ফেলবে। তারপর আমার বিশ্বাস হইতেছে না। আমি আমার রুমে এসে, ওর অনেক চাচ্চু আছে, ওই চাচ্চু ওর বার্থ সার্টিফিকেট চাইতেছে যে ওর ডেট বার্থ সার্টিফিকেটটা দাও, ওরে ইয়া করবে। কই রাখছি বার্থ সার্টিফিকেট? আমি আলমারি খুঁজছি, আমি ওর না ওর ছবি পাইতেছি না ওর বার্থ সার্টিফিকেট পাইতেছি, কিছুই পাইতেছে। আমি আমার কাছে মনে হচ্ছে যে এই যে আইসা আমি আমার বাচ্চাটার লাস্ট, আমি যেই লাস্টের কথা আমি রাস্তায় বলে আসলাম যে আমি আমার খুব আত্মীয়, আমার কাছের একটা মানুষ মারা গেছে দেখতে যেতেছি, এই লাস্টটা আমি আমার ঘরে এসে দেখলাম। আমি তো আল্লাহর কাছে আজকে দুনিয়ার ঢাকা শহরে বাংলাদেশের সমস্ত বাচ্চাদের জীবন ভিক্ষা চাইলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভিক্ষা দিয়ে আমার বাচ্চাগুলি যাতে কিছু না হয়। আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, আজকে সহ্য করতে না পেরে আমি বেরোইছি আল্লাহ ঘর থেকে। আমার জীবনটা নিয়ে নেন, আমার এই বাচ্চাগুলির যাতে সাই সালামতে থাকে। তো আমি যেই আন্দোলনে ছিলাম ওইখানে একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়নি, আলহামদুলিল্লাহ সব বাচ্চা সেফ ছিল। আমি সামনে দাঁড়াইছি, যদিও বাই চান্স কেউ গুলি করে যাতে আমারে গুলি করে আমারে নিয়ে যায়, কিন্তু আমার বাচ্চাগুলির পিছিয়ে রাখছি, আমার মেয়েও পিছিয়ে ছিল। পরে দেখার পরে আমি আমার ঘরে আইসা ওর ডেথ সার্টিফিকেট চাই, ওই চাই। তখনও আমি মা বিশ্বাস করতে পারতেছি না আমার ছেলে নাই। আমি জানি আমার ছেলে ওই রুমে শুয়ে আছে, খুব সুন্দরভাবে ঘুমায় আছে, ওর চেহারাটা এত সুন্দর লাগতেছিল সকালবেলা যেরকম লাগছে ঠিক ঘুমের অবস্থায়। আমি যে মা সকালে ঘুম থেকে উঠে আমি বাচ্চাটার মাথার কাছে বৈশা ধোয়া পড়তাম, ওরে ফু দিতাম যেন আমার দুইটা বাচ্চার আল্লাহ সবসময় সেফ রাখে। ওই দিন আমি দিতে পারিনি, ও আমার আগে ঘুম থেকে উঠে গেছে। বারবার মনে হচ্ছে আজকে তো আমি ওরে দোয়া পড়ে ফু দিই নাই, আজকে তো আমি আজকে ওর জন্য মানে ওরকম কিছু করি নি, ও আমার আগে উঠে গেছে গা। আমি প্রতিদিন তসবি নিয়ে আমার মাথার সামনে বসে ও হাসতো, কী করো তুমি আমার না সেম তোমার দোয়া পড়ে ফু দেই। ও আবার আমার নিকেন এসে আমার জড়া দিয়ে শুয়ে থাকতো, আমি মাথায় হাতে দিতাম, আবার দোয়া পড়তাম, দোয়া করো দেখো তোমার এই ছেলে একদিন অনেক বড় হবে, একদিন তুমি গর্ব করবা যে আমার জুনাইদ এত বড় হয়ে গেছে, সারা বাংলাদেশের মানুষ আমার চিনবো, তুমি দেখো। আমি দুষ্টামি করে গালের মধ্যে হাত দিয়ে বলতেছে কি পড়াশোনা করে না, আল্লাহ হয়তো অন্যভাবেই তার ওই দোয়াটা কবুল করছে। আমি বলছি যে আমি আসলে তো সারা দেশের মানুষ আমাদের জুনাইদকে চেনে। কেন আমার এটি বলছে আমি জানি না, ও বারবার বলতেছে দেখো এমন একটা দিন আসবে তোমার এই ছেলের নাম সারা বাংলাদেশ জানবে। আমি বলছি কি পড়াশোনা করে না, দুষ্টামি করে, আবার বলতেছে যে সারা বাংলাদেশ। তুমি যদি আজকে আপুর মতো ভালো স্টুডেন্ট হইতা তাহলে সে একটা মনের ভিতরে আসতো। তারপরে ও ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড সবসময় হয়। আর আমার দুটো মেয়ে ছেলে দুটোটাই IQ ভালো। আমার মেয়েটা হলো সায়েন্সের থেকে গোল্ডেন A+ পেয়েছে ম্যাট্রিকে। এবারও যে পরীক্ষা দিতে আশা করি আল্লাহ খুব ভালো রেজাল্ট মনে করেন ও যেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিতেছে এখন। আচ্ছা আচ্ছা। আমি আবার শুয়ে রয়েছি আমার পায়ের মধ্যে, আমি বলছি কি বাবা নে আজকে স্যার তো তোমার অনেকগুলি হোমওয়ার্ক দিয়ে গেছে করছিলাম, বলে কি আম্মু আমি আমরা সব কাজ শেষ করছি, ওর যত হোমওয়ার্ক ওর যত বই টই টেবিলে কলম টলম দেখলাম সব গুছাইতেছে, রাত্রের থেকে সব গুছাইতেছে। বলছি কি যে সব কিছু গুছানো শেষ, আমার সব কাজ শেষ, আমার কোনো কাজ আমি বাকি রাখি নাই। আমি স্যার আসলে দেখবা কি হোমওয়ার্ক দেখাইলে স্যার যে কি খুশি হবে, সব হোমওয়ার্ক সব কমপ্লিট করে রেখে গেছে। স্কুলে ওর খুব নাম ছিল, স্কুলের টিচাররা অনেক খুব আদর করতে হয়, খুব অ্যাক্টিভ ছিল। কোন একটা প্রোগ্রাম হইলে ওই দায়িত্ব নিত, মানে ও দায়িত্বশীল ছিল, ক্যাপ্টেন বানাইতো ওরে যে তুমি ক্যাপ্টেন, তুমি সমস্ত জিনিস পরিচালনা করবা। ও সুন্দরভাবে পরিচালনা করতো, যত কষ্ট হইতো না খায় থাকতো, কাউকে বলতো না যে স্যার আমার ক্ষুধা লাগছে। স্যার বলতো কি যে আপনার ছেলে এমন যে ওর ক্ষুধা লাগছে, আমি দেখতেছি সারাদিন ওই মাঠে ফিল্ডে কাজ করতেছে, অথচ একটাবার এসে বলতেছে না যে স্যার আমাদের পানি কিনা দেন বা ইয়া কিনা দেন।
হ্যাঁ, আমি যদি ওরা স্বাদ ওই লজ্জা খাইতে চান, আমি স্যার আমার ছেলে মেয়েগুলি এরকমই। পরে কাজে একটা মেয়ে ছিল, ও বলতেছে যে আমি রেশন নিয়ে হাইটে আসতে পারতেছি না, এত ভারী। ও কি করলো, যাই আমার হাতে রেশন নিয়ে, মানে উনিও আর কি বস্তিতে থাকেন, বলে কি জানেন আপনার ছেলের ভিতরে বিন্দু মাত্র অহংকার নাই। আমার এই ব্যাগগুলি মনে করেন না হলে আমার 10-15 কেজি ওয়েটের ইয়াগুলি ব্যাগগুলি নিয়ে আমার বস্তিতে গেছে, যাই আমার বস্তিতে যাই দিয়ে আসছে। বলতেছে কি আন্টি, ও আন্টি বলতেছে যে বাবা তুমি বস্তিতে যাইবা, তোমার আব্বু আম্মু শুনলে বকবে না? হলে কি আন্টি, আপনি মানুষ আমিও মানুষ, হ্যাঁ আমার আল্লাহ ভালো জায়গায় রাখছে, আপনারা হয়তো এই জায়গায় রাখছে, দিন শেষে দেবেন আল্লাহ, আপনারা ভালো জায়গায় নিয়ে যাবে। আমার এই ভিতরে এই জিনিসটা নেই। আইসা বলতো আম্মু আজকে আমি এই ভালো কাজটা করছি, এই ভালো কাজটা করছে, আমারে বলতো। ওরা হিসাব করতো ভাই বোনে যে আজকে ভালো কাজ কয়টা কি ভালো কাজ করছে, দুইজনে মিলে বলতো। মেয়ে বলতো আমি আজকে করে এই হেল্প করছি, এই হেল্প করে, ও আবার বলতো আপু আমি আজকে এটা করছি। দুইজনে ভাই বোন ঝগড়া করতো, আবার মিল হয়ে যেত। সরকারের পক্ষ থেকে, ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে আপনাদের সাথে কি ধরনের আচরণ বা আপনারা তাদের সঙ্গে যোগাযোগ, অথবা শহীদ স্মৃতি ফাউন্ডেশন বা অন্যান্য সংস্থা আপনাদের সাথে এরপরে কিভাবে যোগাযোগ করেছে, সেই বিষয়ে যদি একটু বলেন। তারা যখন সরকারি খাতার মধ্যে আমাদের কোঠা যে ছিল, আমাদের কেস আইডি ছিল, এগুলি তো সব তারা করছে। তারপর প্রতিনিয়ত আমাদের খবর নিছে তারা, এবং আমাদের জুলাই ফাউন্ডেশন থেকে যাওয়ার জন্য বলছে। আর বিশেষ করে সবচেয়ে বেশি মানে আমাদের কাছে যারা ছুটে এসেছে বেশি সবচেয়ে জামাতে ইসলামী থেকে। আচ্ছা, এখানে অনেক বড় বড় কেন্দ্রীয় নেতাগণ এবং খুব উচ্চমানের লোকগুলি আমার বাসায় এসেছেন। এর মধ্যে প্রথম আসছে আমাদের জামাতে ইসলামের ডক্টর শফির রহমান, উনি আমার বাসায় এসে আমার ছেলে আমির সাহেব নিজে এসে আমাদের ছেলের জন্য এখানে ঈদের দিন আইসা সে বলছে যে আমার কোনো এখন পরিবার নাই, আমার কোনো ইয়া নাই, এখন শহীদ পরিবারই আমার পরিবার, আমি তাদের নিয়ে আমি ঈদ করব, তাদের নিয়ে আমার জীবন, আমার সংগ্রামের এখন শহীদ পরিবারের নিয়ে। তো এইখানে সে আমার ছেলেদের জন্য খুব কান্নাকাটি করছে। তারপর অনেক কথা বলছে, অনেক কথা বলার পরে আমি যে মর্মাহত ছিলাম আমাকে অনেকটা হালকা করে দিয়েছে সে। আমার ছেলেকে অনেক সুন্দরভাবে দোয়া করছে, এবং উনি খুব অমায়িক একজন মানুষ, যে খুবই আমাকে ইয়া দিছে। আর ঈদের দিন আমাদের বাসায় আইসে সে নাস্তা টাস্তা সবাইকে নিয়ে খাইছে। এটা আমি খুব খুশি হয়েছি মন থেকে, যে আমাদের মতো একটা শহীদ পরিবারে এসে তারা খোঁজ খবর নেওয়া, তাদের অবস্থানটা, তাদের শহীদ পরিবারের দুঃখটা তারা ভাগাভাগি করে নিয়েছে আমাদের। জি, এটা খুব ভালো লেগেছে। ওই দিনের ছবি বা কোনো কিছু আছে। পরবর্তীতে আমাদের বিএনপি থেকে ডক্টর ফখরুল সাহেব আসছেন, তারপরে এরশাদ সাহেব আসছেন, সবাই আমাদের বাসায় আসছে। আচ্ছা আচ্ছা, প্রতিটা রাজনীতিক যারা যারা আছে সবাই আসছে, আরো মিডিয়ার অনেক এরিয়া আসছে, এখানে অনেক চ্যানেলের লোকই এখানে আসবে। তো সবার কাছে আমার একটাই দাবি, এবং যারা মিডিয়া আমার ভাইরা আছেন তাদের কাছে আমার একটাই দাবি, যে আসলে শহীদ পরিবাররা খুব অসহায়, অনেক অসহায়, অনেক কষ্টের মধ্যে আছে। অনেকে আছে মফস্বল থেকে ভাড়া দিয়ে যে ঢাকায় আসবে, তাদের সেই পয়সাটাও নাই তাদের কাছে। আমি আজকের মিডিয়া ভাইদের সামনে আমি বলতে চাই যে যারা খুব একটু অসহায়ের মধ্যে আছে, যারা খুব খারাপ অবস্থার মধ্যে আছে, বিশেষ করে আহত পরিবারগুলি, তাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না, তাদেরকে অবহেলা করা হচ্ছে, তাদেরকে চিকিৎসা দিচ্ছে না, তাদের সাথে বিহেভও খারাপ হচ্ছে প্রতিটা হসপিটালে, প্রতিটা জায়গায়। তা আমি সরকারের কাছে এটাই আবেদন করব যে ওনাদের যেন সুচিকিৎসা হয়, এবং ওনাদের প্রয়োজন যদি থাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, সেটাও যেন তাদের নিয়ে চিকিৎসা করে। আর বিশেষ করে শহীদ পরিবাররা অনেক দুর্বল, তারা অনেক কষ্টে আছে, তাদের দিকে যদি একটু সরকার হোক, সবাই যদি একটু ভালোভাবে তাকায়, হ্যাঁ, তাহলে আশা করি শহীদ পরিবাররা কোনোদিন আর ইয়া থাকবে না। তারা তাদের নিয়ে একটা ফ্যামিলির মতো আবার থাকবে। যা হারাইছে তাদের কথায়, তাদের ব্যবহারে, তাদের সব কিছুর মধ্যে যেন আমরা আমার ছেলের স্মৃতিটা পাই তাদের মধ্যে। তো ডাক্তার ইউনূস স্যারের কাছে আমার যে আমাদের শহীদ পরিবার যারা যারা আছে তাদের একটু খোঁজ খবর নেওয়া, তাদের যেন কেউ ভুলে না যায়, তাদের যেন কেউ স্মৃতির থেকে তাদের মুছে না দেয়। আর বিশেষ করে আমি বলবো যে স্যার আমাদের জন্য যথেষ্ট করতেছে এবং করবে সামনে, ইনশাল্লাহ সে আশ্বাস দিয়েছেন আমাদের যে আপনাদের জন্য আমি সমস্ত আপনারা যে দাবি দাবা নিয়ে আসছেন সব কিছু আমরা এটা করে দিব, আপনারা ইনশাল্লাহ আমাকে একটু সময় দেন, আমি সবগুলি গুছায় নিয়ে আসবো আপনারা। আশা করি যে আমরা যেটা চাচ্ছি সেটা তারা
কিভাবে দিচ্ছে না, কেন দিচ্ছে না, কেনই বা বিচার পাচ্ছে না, এটা আমি জানি না, একমাত্র আল্লাহই জানে যে কেন আমরা বিচার এখনো পাচ্ছি না। তারা আসামিরা যেভাবে তারা বলতেছে যে তাদের বিচারের কাঠগড়ায় কবে দাঁড়া করাবে, কেউ অ্যারেস্ট হয়েছে তাদের কাঠগড়ায় দাঁড়া করাচ্ছেন না। তা আমি বলবো যে বাংলাদেশের প্রথম অবস্থাতে আমি চাই যে শহীদের স্বীকৃতি দেওয়া হোক এবং তাদের মর্যাদা দেওয়া হোক, একটা রাষ্ট্রীয় মর্যাদা তাদের দেওয়া হোক, তাদের স্বীকৃতি দেওয়া হোক। প্রতিটা শহীদ পরিবার যেন রাষ্ট্রীয় মর্যাদা পায়, জুলাই সদন এগুলিও যেন তারা পেয়ে যায় এবং এই শহীদ পরিবারের সাথে যেন তারা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি সবসময় থাকে, তারা আমাদের পাশে যেন সবসময় আমাদের থাকে। আমাদের খুব অসহায় আমরা, কারণ অনেক শহীদ পরিবার আছে যারা থ্রেটের মুখে আছে, হয়তো আমি নাই তো অনেক বেশিরভাগ পরিবারের এই যখন থ্রেট মুখে আছে, তারা বিভিন্ন ভাবে থ্রেট দিতেছে, তাদের মামলা উঠায় নাও, কবর খুঁজা উঠায় ফেলাইবো, লাশ দেখতে হইব, করতে হইব। এখন 8-9 মাস 10 মাস 1 বছর হয়ে গেছে, এই লাশের আপনি যদি করে মেডিকেল করে বা করে পোস্টমর্টেম করে, তার কিছুই খুঁজে পাবে না, জানে তারা। তারপর একটা শহীদ পরিবারের কাছে একটা হয়রানি করা হচ্ছে, রীতিমতো একটা হয়রানি আমি মনে করি। তো এটা যেন তাদের করা না হয়, কারণ যেটা ডিএনএক্স টেস্ট এটা কিচ্ছু আসবে না। অনেকেই আমাকে বলছে, অনেক বড় বড় অফিসারও বলছে যে এটা আর কিছু পাবে না, এখন 1 বছরের মধ্যে তার পাওয়া সম্ভব না। এই ব্যাপারে নিয়েও তাদের খুব হয়রানি করা হচ্ছে। আর অনেক দোসরের এখনো যারা আছে তারা নিয়মিত তাদের থ্রেট দিয়ে আসছে, তাদের অনেক প্রেশার দিয়ে রাখতেছে, অনেকে বের হইতে পারতেছে না, অনেক কষ্টের মধ্যে আছে। হ্যাঁ, তো মহল্লা হোক, গ্রাম হোক, গঞ্জ হোক, যেখানে হোক, তারা একটু ভয়ের মধ্যে সবসময় কাজ করে। আশা করি যে তারা যেন শহীদ পরিবার হিসাবে, শহীদের বাবা মা হিসাবে তারা যেন বুক ফুলে হাঁটতে পারে, তাদের যেন এই সুন্দর দেশে সুন্দরভাবে স্বাধীনভাবে তারা বসবাস করতে পারে। কারণ তাদের যে কষ্ট দুঃখ তারা প্রতিনিয়ত কান্না করে। আমি নিজেও এই রমজানটা আমার চলে গেল, আমার ছেলে কত কিছু দাবি করতো, কত কিছু খাওয়ার বায়না ধরতো, আজকে আমরা সেই জায়গাটা আমাদের শূন্য। আমরা 4টা ফ্যামিলির মধ্যে আমরা 4টা মানুষ আছে, 3টা মানুষ আমরা করতেছি, প্রতিনিয়ত আমরা কান্না করছি। ছোটবেলা থেকে রোজা রাখতাম, আর আমার ছেলেটা সবসময় রোজা রাখতো, মানে 14 বছর, আপনার 3-4 বছর থেকে আর কি রোজা রাখার অভ্যাস করছে। মানে আপনি 30টা তারাবিও পড়তো, দেন 30টা রোজা রাখতো। এতটুকু বাচ্চা, মানে শরীরে কিছুই নেই, সুখ না, কিন্তু তারপরে ও রোজা রাখবে, খুব আবদার করতো। তারপরে আমি চিন্তা করতাম কি যে সারাদিন পর আমার সন্তানটা যখন রোজা খুলবে তখন ওর পছন্দের আইটেমগুলি বানাতাম। আমি বললাম কি যে 30 দিনে 30টা করে আইটেম বানাম, তোমরা যেটা খাবা আমাকে বলবা, আমি ওইটাই করবো। ওরা খুব খুশি হয়ে যেত। মানে বাসার মধ্যে দেখতাম আমরা মানুষ 4 জন, অথচ আমাদের ইফতারি এত খাক, মানে ওরা খাক চা না খাক, কিন্তু আমি বানাবো। দরকার পড়লে আমি আশেপাশে দাঁড়ান টারান যারা আছে ওদের দিয়ে দিই, না খাওয়া হইলে দিয়ে দিই, কিন্তু ওর আবদারটা আমি রাখতাম। দেন আবার আমাকে বলতেছিল যে নামাজ পড়তাম না, 4 তারিখের কথাই, রাতে নামাজ পড়তেছি, নামাজ পড়ে উঠছে, ওইটা আমি বসে বসে তসবিহ পাঠ করতেছি, ও দাঁড়াইছে। আমার কেমন শেষদা মধ্যে যায় না, সবসময় আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিয়ে। আমি কিন্তু আমার শহীদি মৃত্যু আল্লাহর কাছে চাই। মানে হ্যাঁ, 4ই আগস্টের রাতে। তো আমি বলি কি যে শহীদি মৃত্যু বলে কি, আমরা যখন কোরআন পড়ি না, ওরা যেহেতু 10 পারা মুখস্থ, অলরেডি 10 পারার মুখস্থ হয়, ওইখানে অনেক কিছুই ওরা জানছে যেটা আমরা সাধারণ পাবলিক জানি না। কোরআন পড়তেছি কিন্তু এটার মিনিংগুলি বুঝি না, তো ওরা তো বুঝে। ও বলে আমি সবসময় না শহীদি মৃত্যু চাবো আল্লাহর কাছে, সেজদা যায় যে আল্লাহর কাছে বলবা যে আল্লাহ আমার মৃত্যুটা যাতে শহীদি হয়। আমি বলছি তুমি চাও? বলে কি হ্যাঁ, আমি সবসময় চাই। আমাদের হুজুররা আমাদের এইভাবেই শিখাইছে যে সবসময় শহীদি মৃত্যু চাবা। মানে আল্লাহ তাআলা ওর প্রত্যেকটা কথা কবুল করে নিচ্ছে, সব প্রত্যেকটা কথা। দেন ও কারোর সাথে 6-9 করতো না। মানে একটা দোকানে না, মানে 5 টাকার কিছু খাইলেও যে টাকা নাই, আইসা আমার কাছে বলতো আমি তো ওই দোকানে বাকি খাইছি, 500 টাকা খাইছি, টাকা দাও আমি দিয়ে আসি। মানে সে দিয়ে আসবে, সে যাতে ঋণ না থাকে। মনে হয় না যে ওরা কাছে আশেপাশে কোনো দোকানদার কোনো বা চটপটি ফুচকাওয়ালা ওরা পাবে। মানে যদি ওর কাছে রাস্তা টাকা নাই, দৌড় দিয়ে এসে আমার কাছে নিয়ে তারপর দিয়ে দিত। আমি এই সরকারের কাছে বলি যে আমার যেন বিচারটা আমি পাই, আর আমি যেন দেখে যেতে পারি যে এই বিচারটা বাংলার বুকে যেন প্রতিটা শহীদ পরিবার পায়। সারা বাংলাদেশের মানুষ যেন জানতে পারে যে আজকে এই স্বৈরাচার সরকার যেভাবে হয়েছে, আমরা যেন দেখতে পারি, নিজ চোখে দেখতে পারি তাদের ফাঁসির কাঠগড়ায় যেন তারা দাঁড়াইতে পারে এবং তাদের ফাঁসির যেন কার্যকর করা হয়, এটা আমি চাই তাদের। আর আমার আরেকটা কথা সেটা হলো, আপনারা তো দেখছেন আমাদের সন্তানরা কীভাবে এই দেশটারে মানে এত বছর পরে এই ফ্যাসিস্টদের কাছ থেকে উদ্ধার করার জন্য ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বের হয়ে গেছে। তো আমি চাই যে আমার এই বাচ্চাগুলিরে আগামী প্রজন্ম
মানে ওদের নিয়ে যে বইয়ের মধ্যে সবাই এমনভাবে গল্পগুলি সাজাক আগামী প্রজন্মের বাচ্চাগুলি যাতে ওদের দেখে মানে সাহসী হয়, উৎসাহিত হয়। তারপরে দেখা গেছে যে ওরা যাতে ওদের নিয়ে গর্ববোধ করে যে আমার ভাইরা এইভাবে দেশটারে স্বাধীন করছে। হ্যাঁ, একটা বাচ্চার ভিতরে যাতে প্রতিভা সৃষ্টি হয়, যে একটা বাচ্চারে গড়ে তুলবাতে ওইভাবে গড়ে তোলা উচিত, যে সে যাতে নিজের প্রতি নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়, যে আমার একটা দেশের জন্য কিছু একটা করতে হবে। আমি আমার বাচ্চাগুলির সাথে এইভাবেই গল্প করতাম। গল্পগুলি এমন ছিল, হয়তো এখন মানুষ বলতে পারে যে ওনারা মিডিয়ার মধ্যে আইসা এইটি বানানো কথা, বাট আমি ছোট্টবেলার থেকে এক একটা বাচ্চাকে দায়িত্ববান শিখাইতাম যে তোমার কাজ তোমারই করতে হবে, তোমার দায়িত্ব এটা, তোমার দেশের জন্য দায়িত্ব পালন করতে হবে, ফ্যামিলিরই দেখতে হবে, বাবা কি করে না করে এটা খেয়াল রাখতে হবে, মা কাজ করতেছে মায়ের সাথে একটু হেল্প করতে হবে। মানে ওরে খুব নিজের প্রতি নিজে ডিপেন্ডেন্ট বানাইতে চাই। এই কি আমি একটু শখ করে খাওয়াই দিতাম, ওর বাবা বলতো যে বড় হয়ে গেছে এখন ওদের রাতে খাইতে দাও। আমার তো 10টা বাচ্চা না, আমার তো মাত্র 2টা বাচ্চা। আমার ওদের খাওয়াইতে ভালো লাগে, আর এক প্লেট এই খাবার খাইতাম আমি। আর এখন এই একটা বছরের মধ্যে মনে হয় না, মানে আমার মেয়ের সাথে বলতেছে তোমার আমি আগের মতো খাইতে দেখি না। যে এই ভালোবাসা নিয়ে একটা প্লেটের মধ্যে তোদের দুইজন যে ঘরেই যান না কেন, যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে আমার ফিলটাই যদি এরকম হয় যে আমি এখানে কথা বলছি, যে জুনায়েদকে নিয়ে আমরা কথা বলছি, বা আপনাদের আদরের মুস্তাকিম, যাকে মুস্তাকিম বলে ডাকছেন, হয় না যে আপনাদের বাসায় মনে হচ্ছে যে এই যে আমাদের ক্যামেরা বা কোনো কিছু নাই, বেড়াতে আসছি, গল্প করছি, হয়তো এখনই জুনায়েদকে ডাক দিবেন যে বাবা তোমার অমুক আঙ্কেল আসছে বা ভাইয়া আসছে, তার জন্য কিছু নিয়ে আসো তো। ও বলতে হয়তো এইভাবে দরজার দিকে তাকায় দেখবো যে জুনায়েদ নিয়ে আসছে, একটা সালাম দিচ্ছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো বা এখনই ঘটবে। মানে ওর একটা মেহমান আসলে আমার বলতে হইতো না যে একটা মেহমান আসে কিছু নিয়ে আসো, শুধু আমার কাছ থেকে টাকাটা নিত, ও যায়া কি দিতে হবে একটা মেহমান রে, সব কিছু আমি আগের থেকে ওদের বলে রাখতাম যে মেহমান এটা আনতে হয়, এটা আনতে হয়। শুধু জিজ্ঞেস করবে যে মা ঘরে কি আছে, বলবো যে এটা আছে। ও বাইরে যায় একটা মেহমানটা যা দিতে হবে নিয়ে আসবে, মারে প্লেটে সহযোগিতা করবে, সামনে পানি আগায় দিবে, মানে সমস্ত কিছু করবে। বাইরে যদি একটা গরিব মিসকিন দেখে, আম্মু আমাদের ফ্রিজে তো একটু মাংস আছে, ওই ইয়াটা ফুচকালাটা আমার কাছে বলছে যে ওর বললো অনেক মাংস খাইতে ইচ্ছা করতেছে, একটু মাংস দিবা, নিয়ে যাও। ও নিজে হাতে নিজে একটা দেখাইতো যে এটা নিবো, হ্যাঁ নাও দিয়ে আসো যাও। খুব অ্যাক্টিভ, মানে গরিব মানুষ দেখলে দান দক্ষিণা করাটাও আমি ছোটবেলাতে শিখেছি, ওদের হাতে দিতাম। যাই হোক, আসলে মানে যতই শুনবো বাবা মা আপনারা, তার সঙ্গে আপনাদের সারাটা জীবন স্মৃতি, এবং এই স্মৃতি রোমন্থন, অর্থাৎ জুনায়েদ কিন্তু একটা বয়সে একটা সময় কিন্তু আটকে গেল আমাদের জুনায়েদ, তাই না? সেই 14 বছরের জুনায়েদ এখন থেকে 20 বছর পরেও আল্লাহ আপনাদেরকে সহি সালামতে রাখুক, সুস্থ রাখুক, তখনও জুনায়েদ সেই 14 বছরের জুনায়েদই থাকবে আমাদের কাছে। আপনাদেরকে শুধু কৃতজ্ঞতা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পক্ষ থেকে দোয়া করছি যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইটুকু আমরা কথা দিয়ে যেতে পারি যে প্যানভিশন টেলিভিশন পরিবার আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবে। অন্ততপক্ষে আমরা হয়তো কিছুই করতে পারবো না, কিন্তু আপনারা ফিল করতে পারবেন। ওই যে বাজার করার কথা বলতেন না, যদি সেটাও লাগে আমাদেরকে জানাবেন, আমরা এসে বাজার করে দিয়ে যাবো, আমরা এসে আপনাদের পাশে দাঁড়াবো, কাজ করব, আমার একটা জিনিস ভালো গল্প করব, ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। আমার একটা জিনিস ইয়া লাগে যে হয়তো আমি আমার সেই সন্তানটাকে পাবো না, বা ধরেন গেটের সামনে এসে আর আম্মু করে ডাকবে না, কিন্তু আল্লাহ তাআলা যাদের মানে হসপিটালে এমন অ্যাডমিট আছে যেসব বাচ্চারা, তাদের যাতে সুস্থ করে দেয়, তাদের মায়ের পক্ষে যাতে যারা আহত আছেন তাদের দিকে যেন একটু নজর দেয় সরকারে। আমার জন্য মৃত্যুর সময় নিজের মুখে বলেও গেল, ওর ফ্রেন্ড বলতেছে এখানে গোলাগুলি হইতেছে, চলো চলে যাই। ও বলে কি মিথ্যে একদিন হবেই, যদি বলতেছে ওর নাম সিয়াম, ও জানটি আমি ওরে বলছিলাম যে চলে যাই, বাসায় চলে যাই, গুলি হইতেছে, ও বলে গুলি হইতেছে, টিয়ার গ্যাস মারতেছে, চলে যাই। ও ওই মুহূর্তে মানে বলতেছিল যে মানে ওর বাবার কাছে কিছু বলতে পারতেছে না, ওটাও বাচ্চাই। আমি বলছি বাবা তুমি ভয় পাও না, আমার কাছে বলো কি হয়েছিল। পরে বললাম ওই মুহূর্তে ও মানে বলছে কি যে মৃত্যু একদিন হইবই, দরকার পড়লে আজকে শহীদ হয়ে যাবো, তারপরে এখান থেকে যাবো না। আমার আম্মু আমার পারমিশন দিয়েছে আসার জন্য, আজকে পারমিশন দিয়ে আমার ছেলেটা আজকে রাজপথে মারা গেছে। আমি গর্ববোধ করি, সত্যি কথা যেটা কান্না করি সেটা হলো আমার ভালোবাসা। বাট এরকম একটা ছেলে আমি জন্ম দিতে পারছি,
এটা আমি মা হিসেবে অনেক গর্ব করেছি। আমার সন্তান দেশের জন্য নিজের প্রাণ দিয়ে গেছে, আমি গর্বিত একটা মা। আমাকে আমরা বলে গর্বিত গেছে যে আমি বাবা আমাকে হিসেবে নিয়ে যাদের একদিন আত্মহত্যার গর্ব কারণে করবা। একটা ফ্যাসিস্টের বা তাদের একটা রেজিমের পতন হয়েছে। পতন হয়েছে। আমাকে নিয়ে একদিন গর্ব করবো। আমি আসলে আমরা গর্ব দেখবো করি যে কিছু আমার একটা করবো। সন্তান দেশের জন্য মারা গেছে। প্রিয় দর্শক, আমরা এভাবেই চালিয়ে যাব আমাদের লাল জুলাইয়ের গল্প। আর এক একটা গল্প এক একটা আর্কাইভ হবে, এবং এক একটা গল্প, আমি আবারও বলছি যে এই গল্পগুলো কিন্তু যারা এই বিচার কার্য নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু এক একটা পর্ব কাজে লাগতে পারে। আপনারা আমাদের সঙ্গে সে বিষয়ে যোগাযোগ করতে পারেন, কারণ এই মা বাবা তার সন্তানকে নিয়ে একটা কথা বাড়িয়ে বলেননি। এবং এই মা বাবার মধ্যে আমি আজ পর্যন্ত কোনো শহীদের মা বাবা বা তাদের পরিবারের কারোর মধ্যে ওই আক্ষেপটা পাই নাই যে ইস, আমার সন্তান ওখানে না গেলে তো মরতো না, কি দরকার ছিল, আগেই তো ভালো ছিলাম। সরি, এইভাবে তারা চিন্তা করেন না। তারা চিন্তা করেন না আমার সন্তান সঠিক কাজটাই করেছিল সেদিন। অতএব সামনের দিনগুলোতেও যদি কেউ বেঠিক কাজ অথবা এই দেশটাকে নিয়ে ছেলে খেলা করবার চেষ্টা করেন, যদি ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করেন, তাহলে অন্য কোনো সন্তানেরা ঠিক একইভাবে দাঁড়িয়ে যাবে এবং সেখানেও দাঁত ভাঙা জবাব দেবে। আমরা সেটা বিশ্বাস করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।